once again good morning. Good morning. আপনাদের সবার থেকে আমার আওয়াজ বেশি হ্যাঁ জিততে হবে yes or no? Yes. So once again good morning. Good morning. Yes. এই টাইপের এনার্জির প্রয়োজন আছে কেন? কারণ যখন আলোচনা হবে রোজগারে, কারণ আমরা মনে করি বাইরে যদি আমরা এখন তো এসির মধ্যে আছি আমরা সবাই, বাইরে গেলে কি লাগবে? গরম লাগবে। তো সব থেকে বেশি গরম জিনিস কি আপনাদের জীবনে মনে হয়? যখন এটা নিয়ে আলোচনা হবে তখন কি হবে? এনার্জি কি ঠান্ডা হতে হবে নাকি শরীরটাকে আরো বেশি গরম গরম রাখতে লাগবে? এই জন্য এসির ব্যবস্থা করা আছে, কিন্তু যার যত গরম তার তত কি আসবে? রোজগার আসবে, তাই তো? ওকে, যাই হোক, আমি আমার প্রথমে পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম শান্ত পাল। স্যার বললো কোথা থেকে? মাথাভাঙা, এই শহর থেকে আমি এসেছি। প্রথমে যদি আমি বলি, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করার পাশাপাশি আমি কি করতেছিলাম, যে একটা জবের খুব প্রচেষ্টা করতেছিলাম। কারণ কি, ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিল এবং বাড়িতে যখন গার্জিয়ান থাকে না তখন কি পরিস্থিতি হয়, যাদের নেই তারা খুব ভালো মতন কি জানে, তাই তো? তো খুঁজতে খুঁজতে সেই ছোট সময় থেকেই আমি টিউশন পড়ানো শুরু করি। আমরা অনেকজন বন্ধু ছিলাম, একটা কোচিং সেন্টার খুলি। আমার কোচিং সেন্টারের নাম এডু কেয়ার, আর ফেসবুকে গেলে আপনারা দেখতে পাবেন। এবং তার পাশাপাশি কাজের চেষ্টা করতে করতে মাথাভাঙা এলআইসি অফিস, আপনারা এলআইসির নাম জানেন তো, সেই জায়গায় আমি এজেন্সি এবং তার সাথে সাথে অফিসিয়াল একটা কাজও করতাম। তো ওখান থেকে আমার জার্নি শুরু হয় এবং এই কাজ করার সাথে সাথে আমি বুঝতেছিলাম আরো কিছু ভালো কাজ, যে কাজটা আমার কাছে আসলে হয়তো আমি আরেকটু ভালো জায়গায় পৌঁছাতে পারবো। ভগবানের কাছে সবাই কি প্রার্থনা করে? আমাকে এই দাও, ওই দাও, এই দাও, ওই দাও। আমি প্রার্থনা করতাম যে ভগবান আমাকে একটা ভালো কাজ দাও, যেই কাজ থেকে আমি আমার লাইফকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। তার সাথে সাথে আমার বংশে এমন কিছু করতে চাই আমার লাইফে বা আমার পরবর্তী জেনারেশনে যেন আর গরিব তৈরি না হয়। আমি ঠিক এই জিনিসটা আমি আমার ভগবানের কাছে চাই। ঠিক ওই যে বলে, যে চায় সে খোঁজে, যে খোঁজে সে পায়। ঠিক আমি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে ভেস্টিজ নামক একটা কোম্পানি, যেটা আপনারা আজকে শুনতে পাচ্ছেন, তো এই জিনিসটা আমার কানের মধ্যে এসেছিল। আমার একজন বন্ধু বলছিল, কিন্তু আমি পাত্তা দেইনি। কেন পাত্তা দেইনি? এই তেল, সাবান, শ্যাম্পুর ব্যবসা, সে আবার কাউকে কোটিপতি বানাতে পারে? অসম্ভব ব্যাপার। আর প্রচুর নেগেটিভিটি আমাদের মার্কেটে আছে, ইয়েস অর নো? বলে কি বলে না যে এগুলো থেকে কিছু হবার নয়। ঠিক আমারও এই মাথার মধ্যে ওই সমস্ত কনসেপ্টই ছিল, কিন্তু ভগবান কিছু অন্য কিছুই চাচ্ছিল। তা আমার বাড়িতে আমার একজন সিনিয়র আমার দাদাকে এই কাজটাকে বোঝাতে আসে এবং পাশ দিয়ে আমি যাওয়ার জন্য যাচ্ছিলাম, আমাকেও ডেকে কাজটাকে এমনভাবে বোঝায়, রীতিমতো আমি ফেসে গেছিলাম। আপনারা বলেন না অনেকে, ভেস্টিজ জয়েন করে আমি ফেসে গেছি। তা আমি তখন মনে করতাম যে আমি ফেসে গেলাম। তো সেই সামনে বসার পরে উনি আমাদের যে স্কুলে আমি পড়াশোনা করতাম সেই স্কুলের মাস্টারমশাই ছিল। সেই মাস্টারমশাই আমাকে জয়েন করায় এবং আমাকে বলে যে এই কাজটা করলে দেখ এই এই জিনিস পাওয়া যাবে। তো আমি পেছনে একটা কনসেপ্ট খারাপ ছিল যে ভেস্টিজ করে কিছু হয় না। তো যেহেতু স্যার বোঝাচ্ছিল, স্যারকে তো আমি মুখের উপরে বলতে পারি না, কারণ অনেক দিন থেকে চেনা পরিচিত। তা আমি বললাম, বুদ্ধি লাগালাম, স্যার আমার কাছে সময় নেই কাজ করার জন্য। তো উনি বললো, আমি স্কুলের টিচার, আমার কাছে কি সময় আছে? যদি আমি করতে পারি তাহলে তুইও করতে পারবি। তো ঠিক প্রথম অপশন শেষ। তারপরে কি বললাম যে স্যার বর্তমানে আমার একটু পকেটে পয়সা কম আছে, আমি জয়েন করতে। তো উনি কি বললো, এখানে নাকি যুক্ত হতেও লাগে কি লাগে না, বাড়ির সামান্য জিনিসপত্র বা যেটা আমাদের প্রয়োজন সেই কেনাকাটির মাধ্যমে আমরা এই বিজনেসটাকে স্টার্ট করতে পারি। তাহলে পুরোপুরি ফেসে গেল, তাই না? না বলার অপশন নেই। তো সেদিন আমি জয়েন করি, যা বুঝেছিল সেটা আমার মাথার উপর দিয়ে গিয়েছে, আমি সেরকম কিছু বুঝতে পারি। তো প্রথম মাসে আমি কিছু টাকার প্রোডাক্ট নিয়েছিলাম। অনেক বড় একটা চেক এসেছিল, চেকটা অনেক বড়, মানে কুরিয়ারে করে নিয়ে আসার দরকার ছিল। চেকটা হচ্ছে 15 টাকা। এখানে যারা যারা বললো তাদের থেকে অনেক বড় ইনকাম, তাই না? তো 15 টাকা দিয়ে আমার লাইফ স্টার্ট হয়। তো তারপরে 3 মাস আমি প্রোডাক্টই নিই। কেন? কনসেপ্ট কি ছিল? ভেস্টিজ কিচ্ছু হবে না, এগুলা নিয়ে করার দরকার নেই। তো 3 মাস পর এই টাইপেরই একটা মিটিং ছিল। এর জন্য আমি সবাইকে বলি যে মিটিং যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পারবেন যে আপনাকে হয়তো একজন ব্যক্তি 4 বার বুঝিয়েছে, তবু আপনি বুঝেননি, কিন্তু একটা মিটিং এ যাওয়ার পর আমার ওই যে বলে না একটা
তালার তো একটা চাবি থাকে নাকি? আপনার বাড়ির তালাতে যদি আমি আমার চাবি ঘোরাই কি হবে? খুলবে? তাহলে সব তালারই একটা কি আছে? চাবি আছে। তো ঠিক তখন আমি করতাম, আমি কি বললাম, LIC অফিসে। তো আমার সিনিয়র আমাকে বললো 3 মাস থেকে তো তোর পাত্তা নেই। তো একটা সামনে প্রোগ্রাম আছে, নজরুল সদন বলে একটা বড় একটা হল ছিল। তো সেখানে প্রায় 300-350 লোক বসেছে। তো আমি অফিস থেকে বেরিয়ে ওই মিটিংয়ে, আপনারা অনেকেই সবাই সুন্দর ভেস্টিজের ড্রেস আপ পরে আছেন, তাই না? তাহলে ভেস্টিজের ড্রেসটা পরতে কেমন লাগে? ভালো না খুব ভালো? গর্ববোধ হয়, তাই তো? তাহলে সেই জায়গায় প্রত্যেকে কি ছিল? ড্রেস আপ করা, কোট টাই প্যান্ট। এক একজনকে দেখছি স্কুলের মাস্টারমশাই, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, আরো আমার কিছু কিছু ফ্রেন্ড সার্কেলের কিছু কিছু লোক। এবং আমি LICর সঙ্গে আমাদের একটা ছোট্ট ব্যাগ থাকে, জানেন তো? তো ওই একটা ব্যাগ, জিন্স প্যান্ট আর একটা টি-শার্ট ছিল। আমি লাস্ট, আমার সব থেকে ফেভারিট জিনিস, আমার এখন পর্যন্ত মনে হয় সেই লাস্ট চেয়ারে আমি বসেছিলাম। এবং মিটিংটা কতটা বুঝছি আমি জানি না, শুধু একবার ডান দিক আর একবার বাঁ দিকে তাকাচ্ছিলাম। কেন? কারণ দেখছিলাম এত লোক কাজ করে, এর মাথার মধ্যে কি কি আসলো যে যারা ভেস্টিজ করছে, আমার মাথার মধ্যে কি এমন নেই যার জন্য আমি ভেস্টিজটাকে বুঝতে পারছি না। তো সেদিন আমরা কিছুটা সময় ধরে ওই ভেস্টিজের মিটিংটাকে আমি ভালো মতন শুনি। আমাদের কলকাতা থেকে এরিয়া সেলস ম্যানেজার আসছিল, ত্রিদীপ মাইতি সেই সময় ছিল। তো মিটিংটাকে ভালো করে শোনার পর একটা জিনিস আমার ক্লিয়ার হয়েছে, একটা লোককে যদি পাওয়া যায়, তাকে যদি আমি বিজনেসটাকে বুঝিয়ে এবং করাতে পারি, তাহলে নাকি বিদেশে ঘুরতে যাওয়া যায়, রাইট? বিদেশে কারা কারা যেতে চান? আমি ভগবানের কাছে প্রার্থনা করি যারা হাত তুলবেন না তাদের জন্য জীবনে ভগবান বিদেশে না যেতে পারে। সবাই ওকে? আমি চাইবো আপনাদের জন্য একবার জোরদার একটা। তো আমারও সেদিন আমি এইভাবে হাত তুলছিলাম, এই জন্যই আপনাদেরকে হাত তুলালাম। হাত তুললে যাওয়া যায়, এটা আমি প্রমাণ করছি। তো সেদিন আমিও হাত তুলছিলাম যে আমিও বিদেশে যেতে চাই। বাড়ি এসে আয়নার সামনে একটা প্রশ্ন করেছি, আমি দুনিয়ার রাজ্যে যাই করি না কেন, শান্ত পাল, তুই কোনোদিনও বিদেশে যাবি? অ্যান্সার আসলো ওই দিক থেকে, কখনো। বোঝা গেল বিষয়টা? তো তো আমি বললাম যে চল না তাহলে শুরুই করি। আর আমার আপনার যেহেতু আমার পেছনে পড়ে রাখছে, আমাকে কাজটাকে ছাড়তে দিবে না, আর তার মধ্যে সত্যিই যদি এত কিছু পাওয়া যায়, তা চল না একবার ট্রাই করি। তা আপনারা হয়তো অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন, আমার কিন্তু স্বপ্ন এত বড় ছিল না। আমার একটা বন্ধন ব্যাংকে একটা লোন ছিল। বন্ধন ব্যাংক জানা আছে? কিস্তির জন্য কিরকম অবস্থা হয় জানা আছে? ভেরি গুড। তো যাই হোক, তো সেই সময় 2000 টাকার একটা লোন চলতেছিল। তাই ভাবলাম ভেস্টিজ থেকে যদি হাসতে খেলতে পার্ট টাইমের থেকেও পার্ট টাইমে কাজ করে যদি 2000 টাকা পাওয়া যায়, ক্ষতি কোথায়, রাইট? ব্যবহার করতে করতে। তো 3 মাস পর আমি ট্রাই করলাম ভেস্টিজটাকে করার। কত বড় ট্রাই জানেন? ইউটিউব দেখে যে গাড়ি চালানো শিখেছে, ঠিক ইউটিউব থেকে গাড়ি চালানোর মতো। ইউটিউব থেকে গাড়ি চালানো শেখা যায়? প্র্যাকটিক্যালি শিখতে হয়, রাইট? তো আমি ইউটিউব থেকে শিখতেছিলাম ভেস্টিজে কিভাবে মার্কেটিং প্ল্যান কাজ করে, প্রোডাক্ট কি। আমি কোনো ট্রেনিং মিটিংয়ে যাইনি। তো আমি অনেক অল্প বিদ্যা ভেরি গুড, আপনারা জানেন তার মানে সবাই বুদ্ধিমান। তো আমি ওই জিনিসটা শেখার পর কি করলাম, কিছু প্রোডাক্ট নিয়ে আমি বাড়ির আশেপাশে এই প্রোডাক্টটা এবং কোম্পানিটাকে বুঝাতে গিয়েছি। এই দেখো গাড়ি আসে, এই দেখো গাড়ি আসে, যতটুকুই শিখেছি। তো আপনাদের একটা খুব সুন্দর গল্প শোনাই। গল্পটা হচ্ছে এই, 16টা লোককে মার্কেটিং প্ল্যান দেখিয়েছিলাম। কতগুলো লোক? কতগুলা? 16। জয়েন করা তো দূরের কথা, একটা সাবান নেয়। কি নেয় না? আপনাদের সাথে হয়? ইয়েস অর নো? ভেরি গুড। তার মানে আপনারাও একই লাইনে আছেন, আপনারাও সফল। তো সাবান একটাও নেয়নি। বাড়ি এসে রাত্রেবেলা আপলাইনকে কল করে বললাম এই বিজনেস আমার দ্বারা হবে না। জয়েন করা তো দূরের কথা, একটা সাবান পর্যন্ত কেউ নিল না, আমার দ্বারা হবে না। আমাকে তখন উনি একটা দারুণ কথা বলছিল, বললো শান্ত, তোকে যদি আমি এখনই সেলাই করার একটা মেশিন এনে দিই তোর বাড়িতে, আর আমার যদি শার্টটা বানাতে বলি, তাহলে কি তুই বানাতে পারবি? আমি উত্তর দিলাম ফোনের মধ্যে, কখনোই নয়। বলি কেন? বলি আমি সেলাই করা তো শিখিই নেই। বলি তাহলে ভেস্টিজ থেকে তুই লাখ টাকা রোজগার করতে আসছিস, এখানে কি কিছু শিখতে হবে না? কি মনে করিস? এটা তো ঠিক কথা, কথাটা তো ঠিক, লজিক আছে কথায়, তাই না? তা আমাকে বললো তুই বাদ দে, কালকে বিকালবেলা একটা মিটিং আছে, তুই আয়। আমি কাজ ছেড়ে দেবো। উনি আমাকে কি বললো, মিটিংয়ে আয়। আমি আবার গেলাম মিটিংয়ে। ওখানে দেখি একজন সিনিয়র স্যার কার নিয়ে আসলো। আসার পরে অনেক সুন্দরভাবে বোঝালো কাজটাকে। আমি দেখলাম যে এত সুন্দরভাবে বোঝালো এই ব্যক্তিটা, আর এত এত কিছু অ্যাচিভমেন্ট হয়েছে। তো মনের মধ্যে আরেকটু কি হলো, মোটিভেশন বলে না,
ভেতরে আরেকটু আগুন লাগলো যে চল বেটা আবার চেষ্টা করে দেখি। তো বাড়ি আসলাম, কিন্তু আমি জানি না আপনারা কর্মের ফল বিশ্বাস করেন কিনা। কর্মের ফল আছে, কর্ম করলে ফল পাওয়া যায়, ইয়েস অর নো? ওকে, তো আমি কি করেছিলাম, 16টা লোককে খুব ভালো করে বুঝিয়েছিলাম, রাইট রাইট, কিন্তু রেজাল্ট কি আসছিল? 17 নম্বর লোক। কেন এত এত পরিমাণে স্পষ্ট বলতে পারছি? কারণ ভেস্টিজটাকে মন থেকে ভালোবাসি। আপনারাও ভালোবাসেন তো, ইয়েস অর নো? ভেরি গুড। তো আমি 17 নম্বর লোক, আমার বাড়ি থেকে কিছুটা দূর একটা বৌদি, তার কাছে যাই। আমি এটাই প্রমাণ করতেছি, যদি কিছু না বুঝেও কেউ করে তবুও তার রেজাল্ট আছে, আর যদি বুঝে করা যায় তাহলে আমি না বুঝে সেই বৌদির বাড়িতে গিয়ে বললাম, বৌদি জানো না তো প্রোডাক্টগুলো দুর্দান্ত, কিন্তু লোক জয়েনই করে না। দেখেন ওখানে কিন্তু বুঝাচ্ছি না, ওখানে আরো নেগেটিভ দিচ্ছি যে কি সুন্দর প্রোডাক্টগুলো, কেউ যদি নাও করে, অন্তত পক্ষে যদি কাজ নাও করি, প্রোডাক্টগুলো আমি ব্যবহার করবো। তখন বৌদি আমাকে বলে যে কি 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 প্রোডাক্ট আছে। আমি প্রোডাক্টগুলোকে ওনাকে দেখানো শুরু করি, ক্যাটালগটা। উনি প্রোডাক্টগুলোকে দেখার পরে বলে এগুলো তো সব বাড়ির প্রোডাক্ট রে, আমাকে দে। বললাম বাহ, কিছু বুঝালাম না কিন্তু কাজ হয়ে গেল। তা আমি ওনাকে সুন্দরভাবে লিস্ট করতেছিলাম কি কি লাগবে বলো, 1টা 2টা 3টা 4টা করতে করতে লাস্ট পর্যন্ত গেল 4200 টাকার বিল। দিল মে লাড্ডু দুটা। কেন? কারণ যেখানে কেউ নেয় না সেখানে আমি কিচ্ছু বললাম না, আর কাজ হয়ে গেল। আমি তখন বললাম, বৌদি 4200 টাকার প্রোডাক্টটা তুমি 3500 টাকার মধ্যে পেয়ে যাবা যদি আইডি করো। বলে কি বলিস, তাহলে আইডি বানাই দে, জয়েনিং মিটিং। বুঝলেন? এটাই বললাম যে কিছু না বুঝেও যদি কেউ করে তবুও কাজ হয়, যদি বুঝে করা যায় আরো বেশি হবে। তো আমি ওনাকে একটা আইডি বানাই, আইডি বানাতে বানাতে আমি ওনাকে বলি যে এই প্রোডাক্টগুলো যদি তোমার মতো করে আরো কিছু লোককে তুমি দিতে পারো তাহলে তোমার এই সব প্রোডাক্ট ফ্রিতে হয়ে যাবে। বলে বলিস কি রে? হ্যাঁ। বলে তাহলে একটা কাজ কর, এই নে 3500 টাকা, তুই আমাকে বিকালবেলা আমার বাড়িতে এসে দেখা করিস। আমি খুব মনের আনন্দে, আগে তো ফর্ম ফিল আপ করতে হতো, তো অফিসে গিয়ে জমা করলাম, প্রোডাক্ট নিলাম, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর ওই বৌদির বাড়িতে গিয়ে বিকালবেলা যায় দেখি এইভাবে একটা বিছনার চারিদিকে 8 জন মহিলা গোল করে আধার কার্ড নিয়ে বসে আছে। আমার হাত থেকে প্রোডাক্টগুলোকে নিল, বিছনার মধ্যে ঢাললো, ঢালার পরে বললো এই যে এই হলো আমাদের ভেস্টিজের প্রোডাক্ট। আমি কিন্তু অর্ধেক বুঝাই বলছি, শান্ত তুই অর্ধেক বুঝা। আমি খাতা খুলে সুন্দরভাবে মার্কেটিং প্ল্যান বোঝানো শুরু করলাম। সেই দিন এখানে মানুষ করে না, সেই দিন ওই 8 জন মহিলার মধ্যে 8 জন মহিলাই ওখানে জয়েন করছিল। আমার মনের মধ্যে একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস কি আসলো? বিশ্বাস আসলো। আচ্ছা, কারো যদি 5টা মেয়ে থাকে, একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায়, বাকি যদি 6টা মেয়ে যদি থাকে, একজনের যদি বিয়ে হয়ে যায়, তাহলে বাকি আর কতগুলো থাকলো? 5 জনের যদি বিয়ে না হয় তাহলে কি বলবেন? আরে যা তোরা তোদের জামাই খুঁজে না, আমি আর খুঁজতে পারবো না, এটা বলবেন? তার মানে কি ওই 5 জনেরও বিয়ে দেওয়ার দায়িত্ব কার? মা বাবার, ইয়েস অর নো? তাহলে আমাদের এখানে কটা লোক লাগে? 6 জন। আমার একটা কমপ্লিট, তাই তো? তাহলে আরো কতগুলো লাগে? তাহলে মেয়ে যখন আছে বিয়ে তো আমাকে খালি কি করতে হবে? জামাইটাকে আনতে হবে। হ্যাঁ, আমিও কি করলাম, কাজটাকে করা শুরু করলাম এবং খোঁজা শুরু করলাম। মনের মধ্যে প্রচুর হিম্মত, একটা টিম হয়ে গেছে, বিশাল ব্যাপার। ওই মিটিং এ ওই ব্যবসার মাধ্যমে আমার ফার্স্টটা 8% কম হলো। ঠিক, তারপরে কাজটাকে করতে করতে আগালাম। প্রথম মাসে 15 টাকার চেক, তারপরে যখন কাজ করলাম ওই মাসে আছে 621 টাকা। ঠিক তারপরের মাসে 2 নম্বর মাসে আমার ব্রোঞ্জ ডাইরেক্টর, ফার্স্ট ব্রোঞ্জ ডাইরেক্টর মাথাভাঙা থেকে 14,000 টাকার চেক। আমার মাকে পাড়ার প্রচুর লোক এসেছিল। আমার মা অনেক বেশি উচ্চশিক্ষিত ছিল না। আমার মাকে যা যেই বলতো, কারণ গার্জিয়ান নেই, ওই যে বললাম, মাকে বলতো সায়েন্স নিয়ে পড়ার পর, LIC-তে কাজ করার পর তোমার ছেলে এখন তেল সাবান শ্যাম্পু বিক্রি করছে। আমার মা বাড়ি আসার পর কি বলছিল জানেন? যদি বাড়িতে তেল সাবান শ্যাম্পু ঢুকবে তাহলে তোকেও বাড়ি থেকে। এইভাবে ঠিক কাজ করতেছিলাম, ভেতরের মধ্যে আগুন ছিল, বাড়িতে প্রোডাক্ট ইউজ করতে পারতাম না। মা দেখলে বের করে দিবে, প্রোডাক্টগুলো নিতাম, ডাউনলাইনের বাড়িতে রাখতাম, বলতাম তুমি যদি বেচতে পারো বেচে দাও, নাহলে আমি এখান থেকে নিয়ে যাবো, ব্যাগের মধ্যে আমার প্রোডাক্ট থাকবে, ইউজ করা। বাড়িতে ইউজ কেন? মা এখানে অনেকে এক্সকিউজ দেয় না, আমার মা করতে দেয় না, আমার বাবা করতে দেয় না, আমার বয়ফ্রেন্ড করতে দেয় না। তো আমি এগুলো শুনি। আমি কি করছি যে আমি মনে করি শান্তপাল যদি কোনো একটা কাজ করে আর সেটা যদি বুঝে থাকে তাহলে সেটা সঠিক কাজ, আর আমি প্রমাণ করে দেখাবো এই কাজটা সঠিকই ছিল। ঠিক আমি কাজটাকে করা শুরু করি। দুর্গাপূজার সময় আমার চেক আসে, এরকম সময়
আমি এখান থেকে মাকে একটা শাড়ি কিনে দিই। মা বললো কি রে, তোর তো LIC-র বেতন 2 তারিখ হয়, 10 তারিখ আস্তে আস্তে নাই, হাওয়া হয়ে যায়, তুই আমাকে 11-12 তারিখে কিভাবে শাড়িটা দিচ্ছিস? আমি বললাম এই তো কথা, ভেস্টিজ থেকে। বলি কি তুই এখনো ভেস্টিজ করিস? হ্যাঁ, এখন ব্রোঞ্জ লেভেলে আছি। তারপরে আমি আমার জামাইবাবুকে বুঝাই, জামাইবাবু দেখো এরকম এরকম ব্যাপার। বলছে গাড়ির একটা চাকা এনে দেখায়। স্কুলের মাস্টার মশাই, উনি স্কুলের মাস্টার মশাই ছিল। তা আমি বলছি ঠিক আছে, অসুবিধা নাই। জোর করে আইডি বানাইছিলাম, কিন্তু প্রোডাক্ট আমার কাছ থেকে নিত। আইডি থেকে প্রোডাক্ট নিত, জানে আইডি থেকে গেলে কিচ্ছু হবে না। তা আমি প্রোডাক্ট দিতে দিতে, লোককে রাইস ব্র্যান্ড অয়েল তেল মারতে মারতে কি হলাম, কাজ করতে করতে লকডাউনের মতন সময়ে 1,12,000 টাকা দিয়ে পালসার 125 নেক্সট তার সাথে সাথে কাজ করতে করতে বিয়েও হলো। বাইক নিয়ে বিয়ে করেছি, বাইক দিয়ে আনি, ভাড়া গাড়িতে আনছি। মনের মধ্যে কষ্ট ছিল, ভাড়া গাড়িতে আনছি, কিন্তু বউকে ভাড়া গাড়িতে ঘোরানো যাবে না। দুজনে মিলে কাজটাকে করি। কাজটাকে করতে করতে 2021 সাল পার্ট টাইমেই করতাম, কারণ সঙ্গে ছিল একটা জব। 2021 সালে এখান থেকে 6 লক্ষ টাকা দিয়ে একটা রেনল্ড কুইড গাড়ি এখান থেকে 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে নিজের কাছে একটা সমর্পণ করি এবং সব নিজেকে একটা জিনিস বলি যে যদি বড় হতে হয় তাহলে 1 নৌকায় পা দিতে হবে। রাইট? আপনারা মানে নিয়েছেন না? 2 নৌকায় পা দিয়ে কখনো বড় হওয়া যায় না। ইনকাম করা যায়, ইনকামের ব্যাপারটা আলাদা, বড় হওয়া যায় না। আমি 2021 সালের সেপ্টেম্বর মাসে নিজেকে বলি আর কোনো কাজ নয়, করবো তো খাবো ভেস্টিজ, বলবো ভেস্টিজ, করবো ভেস্টিজই আমি করা শুরু করি 2021 সাল থেকে। আর 21 সাল থেকে করতে করতে এখান থেকে ফরেন ট্রিপ, ইন্ডিয়ান ট্রিপ এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছি। তার সাথে সাথে একটা সুইটেবল ইনকাম নিতে পারছি এবং এখান থেকে ক্রাউন ডাইরেক্টর অ্যাচিভ করার পর এখন হাউস ফান্ডেও টাকা পাচ্ছি। এইবার সব থেকে বড় যেটা স্বপ্ন ছিল, মা বলতো কি রে টিনের চালটা কি পরিবর্তন হবে না আমি মরার আগে? শিবুর একটা কথা শুনে আমি খুব ভালো ফিল হলো, কারণ আমার বাবাকে আমি সেরকম ভাবে চোখেও দেখিনি ভালো মতো। তো মা আছে, এই ডিসেম্বর মাসের মধ্যে 38 লক্ষ টাকা দিয়ে আমি বাড়ি বানাতে চলছি। এটা সব থেকে বড়, এটা পরিকল্পনা হয়ে গেছে। আমি আমার সিনিয়রকে বললাম, আমি জানিয়েছি, বাড়ি তো হচ্ছে। তাহলে এখান থেকে কি বিদেশ ভ্রমণ থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে সব কমপ্লিট। এবং রিসেন্টলি 4 মাস হলো আমার মিসেস অনেকদিন থেকে বলছিল যদি একটা স্কুটি চালাতে পারতাম ভালো হতো, গাড়ি আছে। তো আমি কি করলাম, 1,21,000 টাকা দিয়ে ক্যাশে আমি আমার মিসেসকে বার্থডে গিফট হিসাবে সেই স্কুটিটাকে দিতে পেরেছি এই প্ল্যাটফর্মে। আজকে এখানে শেষ নয়, আজকে অনেক হয়তো সফলতার গল্প বললাম না। আমার টিম থেকে এখন কার অ্যাচিভার লোক রয়েছে, তারাও বিদেশে গিয়েছে এবং আগামী দিনে আরো বড় একটা জায়গা আমরা তৈরি করতে যাচ্ছি। এবং আমার টার্গেট 2030 সালের মধ্যে, এখানে আপনারা অনেকগুলো ছবি দেখলেন না, সেই ছবির মধ্যে আমাকেও দেখতে পাবেন এবং আমার টিমের মধ্যেও অনেক কয়েকজন থাকবে BMCM মেম্বার। এটা আমার সংকল্প এবং আজকে এখানে দাঁড়িয়ে 2030-এর সংকল্প আমি নিলাম। ইয়েস, আই এম দ্য BMCM মেম্বার 2030 সালের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য। আরো অনেক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।